জঙ্গলের মধ্যে একটি ছোট মেয়েকে মেয়েটির নিজের পরিবারই একেবারে একা ফেলে চলে যায়। পুরো পৃথিবী যখন ছোট মেয়েটিকে একা করে দেয় তখন প্রকৃতি হয়ে ওঠে মেয়েটির একমাত্র পরিবার। কিন্তু সেই নির্দোষ মেয়েটার নামই জড়িয়ে যায় একটা খুনের মামলায়। প্রশ্ন হচ্ছে, সে কি সত্যি খুনি, নাকি এই অনাথ মেয়েটিকে সমাজের মানুষগুলি খুনি প্রমাণ করার চেষ্টা করছে? এই গল্পটা কোনো সাধারণ কোনো রহস্য নয়। তো সিনেরি এক্সপ্লেনেশন প্রেজেন্ট ওয়ার দ্য ক্রোড্যাড সিন 2022 সালে রিলিজ হওয়া একটি থ্রিলার এবং মিস্ট্রিতে ভরা মুভি, যার IMDb রেটিং 7.2 আউট অফ 10 এখনো পর্যন্ত আছে। চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো চলো ঘুরে আসা যাক সেই জলাভূমিতে। সময়টা 1969 সালের 30 অক্টোবর। নর্থ ক্যারোলিনার বার্কলে কপ শহরের জঙ্গলের রাস্তা ধরে দুই ছোট বাচ্চা ছেলে সাইকেল নিয়ে যাওয়ার সময় কাদায় মাখা একটা মৃতদেহ দেখে চমকে যায়। পুলিশরা মৃতদেহটি তদন্ত করতে এসে বলে, আরে শহরের এত বড় খেলোয়াড় চেস অ্যান্ড্রে রাতের বেলা এই পুরনো টাওয়ারের সামনে কি করছিল? পুলিশরা পুরনো টাওয়ারের উঠে দেখে টাওয়ারের একটি জাল খোলা। মানে হতে পারে খোলা জায়গা দিয়ে চেসকে কেউ ধাক্কা দিয়েছে আর চেস পা ফসকে নিচে পড়ে মারা গেছে। এবার ডক্টর কর্ন পুলিশদের বলে, চেসের মৃত্যু রাত 12টা থেকে 2টো নাগাদ হয়েছে এবং 63 ফুট উঁচু থেকে চেস পড়ে মারা গেছে। হতে পারে কেউ চেসকে ধাক্কা দিয়েছে। আর চেসের বডি থেকে একটা লাল রঙের উলের সুতো পাওয়া যায়। তাহলে সত্যি কি চেসকে খুন করা হয়েছে, না চেসের মৃত্যু একটি নিছক দুর্ঘটনা? পুলিশরা তদন্ত করতে থাকে। এদিকে পুলিশদেরকে হোটেলের দুই মহিলা বলে, আমাদের মনে হয় ওই জঙ্গলি মার্সকালি চেসকে মেরেছে, ওর পক্ষেই এই খুন করা সম্ভব। টম নামের একটি উকিল পুরো ব্যাপারটা শোনে। এবার পুলিশরা মার্সকালকে গ্রেপ্তার করতে মার্সকাল অর্থাৎ জঙ্গলি মেয়েটার বাড়িতে যায়। মেয়েটিকে তো পায় না সেখানে, কিন্তু ওর একটা লাল রঙের উলের টুপি পুলিশরা সংগ্রহ করে নেয়। মার্সকাল পুলিশদের এইরকম কার্যকলাপ গাছের আড়াল থেকে দেখছিল এবং মার্সকাল জলে সাঁতার কেটে প্রাণপণে পালাতে চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশগুলি মার্সকালকে জল থেকে গ্রেপ্তার করে যথারীতি জেলের মধ্যে বন্দি করে রাখে। হঠাৎ টম নামে সে বৃদ্ধ উকিলটি জেলে মার্সকালের কাছে আসে। টম মেয়েটিকে বলে, তুমি কি জানো তোমাকে চেসের হত্যার জন্য গ্রেপ্তার করা হয়েছে, আর তোমার হয়ে আমি কেসটা লড়তে চাইছি। কিন্তু মেয়েটি কোনো কথা বলে না। টম মেয়েটিকে বলে, শহরের লোকগুলো তোমাকে জঙ্গলি মেয়ে এবং মার্সকাল এইসব নামে ডাকে, কিন্তু আমি তো জানি তোমার আসল নাম ক্যাথরিন ক্লার্ক। ক্যাথরিন, আমাকে আসল ব্যাপারটা কি হয়েছে এক্ষুনি বলো, না হলে আমি কেসটা লড়তে পারবো না। কিন্তু ক্যাথরিন একটি আওয়াজও করে না। বৃদ্ধ টম ক্যাথরিনকে একটা বই দিয়ে সেল থেকে বেরোতেই যাবে, তখন ক্যাথরিন টমকে বলে, আমারও পরিবার ছিল, আমার মা আমাকে ভালোবেসে কায়া নামে ডাকতো। এবার অতীতের কিছু ঘটনা দেখা যায়। ছোট কায়া পরিবারের সাথে খুব মজা করে থাকতো। কায়ার মা কায়াকে খুবই ভালোবাসতো। কায়ার মা বলতো যে সেই জলাভূমিতে এমন একটি জায়গা আছে সেখানে নাকি চিংড়ি মাছেরা গান করে। কিন্তু কায়ার বাবা ছিল প্রাক্তন সৈনিক। কায়ার বাবা সারাদিন মদ্যপ অবস্থায় থাকতো আর বিনা কারণে বাচ্চা এবং বউয়ের ওপর অত্যাচার করত। একদিন কায়ার বাবা কায়া এবং কায়ার ভাই বোনেদের তার বোটে উঠে খেলতে দেখা মাত্র কায়াকে জলে ফেলে দেয় এবং কায়াকে মারে। কায়ার মা কায়াকে বাঁচাতে যায়, কিন্তু সবার সামনে কায়ার বাবা কায়ার মায়ের গায়ে হাত তোলে। আর সারা রাত কায়ার বাবা নেশায় চুর হয়ে কায়ার মাকে প্রচন্ড পরিমাণে মারধর করে। কায়ার মা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভোরবেলা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। মাকে হারিয়ে ছোট কায়ার খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু এরপর কায়ার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে কায়ার দাদা দিদি একে একে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। একদিন কায়ার প্রিয় ভাই জোডি কায়াকে বলে, তোর যদি বাবাকে খুব ভয় লাগে তাহলে জলাভূমিতে চলে যাবি। কায়াকে এই কথা বলে কায়ার প্রিয় ভাই জোডি বাড়ি থেকে পালিয়ে যায়। কায়া প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। কায়া ধীরে ধীরে তার বাবার সঙ্গে থাকা শিখে যায়। তাই বাবা রেগে থাকলে কায়া বাবার সামনে না থেকে তার মায়ের বলা সেই অজানা চিংড়ি মাছেদের জলাভূমি জায়গাটির সন্ধানে সেই জলাভূমিতে বোটে করে ঘুরে বেড়াতো। ছোট কায়া ঘরের সব কাজই একা হাতেই করতো। কায়া একদিন জলাভূমিতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে। তখন জোডির বন্ধু টেড কায়াকে জলাভূমিতে দেখতে পেয়ে কায়াকে বাড়িতে দিয়ে যায়। টেডের সাথে কায়ার একটি বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। একদিন বাবার সাথে কায়া শহরে খাবার নিতে জাম্পিনের দোকানে যায়। জাম্পিনের বউ মেবেল কায়াকে বলে, তোমার মা কেমন আছে? কায়া কোনো জবাব দেয় না, কারণ কায়ার বাবা কায়াকে কথা বলতে মানা করেছিল। মেবেল আরো বলে, কায়া তুমি কি স্কুলে যাও? স্কুলে পড়াশোনা শেখানোর পাশাপাশি ভালো খাবারও
দেওয়া হয়, তুমি চাইলে স্কুলে যেতে পারো। কেনাকাটা মিটে গেলে কায়া খাবার নিয়ে দোকান থেকে বেরোনোর সময় প্যাকেটে দেখে মেবেল কায়াকে ভালোবেসে একটি লজেন্স দিয়েছে। কায়া খুব খুশি হয়। কায়া মায়ের স্কার্ট পরে খালি পায়ে স্কুলের দিকে যেতে থাকে। শহরের লোকরা কায়াকে একদমই পছন্দ করতো না, সেটা কায়া জানতো, তাই কায়া ভয় পেতে থাকে। তখন টম কায়ের সামনে এসে কায়াকে বলে, একদম ভয় পেও না, তোমারও স্কুলে যাওয়ার অধিকার আছে। কিন্তু স্কুলে যাওয়া মাত্র স্কুলের বাচ্চারা কায়াকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করতে থাকে। কায়া ভাবে, স্কুলে এসে শিক্ষা নেওয়ার থেকে এর থেকে ভালো আমি প্রকৃতি থেকেই আরো বেশি শিক্ষা নিতে পারবো। তাই কায়া এক দৌড় মেরে স্কুল থেকে সারা জীবনের মতো পালিয়ে আসে, আর জীবনে কোনোদিন স্কুলে যায়নি। একদিন কায়ার মায়ের চিঠি আসে, আর কায়ার বাবা কায়ের মায়ের চিঠি পড়া মাত্র রেগে গিয়ে চিঠিটি পুড়িয়ে দেয়। মায়ের শেষ স্মৃতিটুকু কায়া রাখতে পারে না। তারপর একদিন কায়ার বাবাও মারা যায়। এখন এই জলাভূমিতে ছোট কায়া একেবারে একা। খিদের জ্বালায় কায়া ছটপট করতে থাকে এবং কায়া 2 বস্তা ঝিনুক নিয়ে জাম্পিনের দোকানে বেচতে যায়। কায়া ঝিনুকের বদলে দোকানদার জাম্পিনের কাছ থেকে ভুট্টার দানা কিনে আনে। এভাবেই ছোট কায়া ব্যবসা কি সেটাও শিখে যায়। পরিবার হারা কায়ার প্রতি মেবেল এবং জাম্পিনের একটু দুর্বলতা তৈরি হয়। দুজনে কায়াকে খুবই ভালোবাসতো এবং স্নেহ করত। মেবেলের সাহায্যে চার্চ থেকে কায়া জুতা এবং সুন্দর জামাও পেতে থাকে। এভাবেই কায়া ধীরে ধীরে বড় হয়ে যায়। কাহিনী এখন বর্তমানে আসে। টম কায়াকে বলে, দেখো কায়া, যদি তুমি স্বীকার করে নাও যে তুমি ওই টাওয়ারে ছিলে আর চেস হাত ফসকে পড়ে মারা গেছে, তাহলে তোমার মাত্র 10 বছরই সাজা হবে, তারপর তুমি মুক্ত হয়ে যাবে। কিন্তু কায়া টমকে বলে, কখনোই না, আমি যেটা করিনি সেটা আমি কখনোই স্বীকার করব না। এই শহরের লোক কোনোদিনও আমার কষ্ট বোঝেনি। কোর্ট যা সিদ্ধান্ত নেওয়ার তাই নি। আমি এই জেল থেকে জ্যান্ত না হলে মৃত অবস্থায় বেরোবো। কাহিনী এবার অতীতে ফিরে যায়। একদিন জঙ্গলের মধ্যে জোডির বন্ধু টেটের সাথে কায়ার দেখা হয়। টেট তো কায়ার বন্ধু ছিলই, তাই টেট কায়াকে অক্ষর চেনা এবং পড়তে এবং লিখতে শেখায়। কায়াকে বোঝার মতো কেউ একজন তো এসেছে। কায়া টেটকে ধীরে ধীরে ভালোবেসে ফেলে। কায়া স্কুলে না গিয়েও বাড়িতে বসেই বিজ্ঞান থেকে শুরু করে সব রকম সাবজেক্টের জ্ঞান অর্জন করে নেয়। জলাভূমির মাঝে থেকেও কায়ের আবহাওয়া, কীটপতঙ্গ সম্পর্কে দারুণ একটি জ্ঞান ছিল। কায়ের হাতের আঁকা যেন ছবির মতোই সুন্দর ছিল। এত জ্ঞান অর্জন করেও কায়া একটা হিসাব মিলাতে পারে না যে একজন মা কি করে তার নিজের ছোট বাচ্চাদের একা ফেলে চলে যেতে পারে। টেট কায়াকে এতটাই ভালোবাসতো যে টেট কায়ার জন্মদিনে কায়াকে একটি সুন্দর জায়গাতে ঘুরতে নিয়ে যায়। আর টেট কায়াকে এতটাই সম্মান করত যে কায়ার সুযোগ দেওয়া সত্ত্বেও কায়ার সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টাও করেনি। কারণ টেট জানতো টেটের থেকে আঘাত পেলে পরিবারহীন কায়া নিজেকে হয়তো সামলাতে পারবে না। এই জলাভূমিতে বন্ধু এবং প্রিয় ভালোবাসার মানুষ বলতে টেটই ছিল একমাত্র কায়ার বন্ধু। এদিকে সরকার থেকে কায়ার বাড়িটি ভেঙে এখন একটি শপিং মল বানাতে চাইছে। একদিন টেট কায়াকে বলে, শহরের কলেজে আমি চান্স পেয়েছি, আমাকে শহরে যেতে হবে। কায়া টেটকে বলে, আমি জানি তুমি আর ফিরে আসবে না। কায়া কষ্ট পেয়ে অঝরে কান্না করতে থাকে। টেট কায়াকে একটা পাবলিশারের চিঠি দিয়ে বলে, কায়া, তোমার আঁকা ছবিগুলো আমি পাবলিশারকে পাঠিয়েছিলাম। পাবলিশারদের খুব পছন্দ হয়েছে। তোমার আঁকা ছবিগুলো পাবলিশাররা নিজেদের বইতে ছাপাতে চাইছে। এর জন্য তুমি অনেক টাকাও পাবে। তোমাকে আর ঝিনুক বেচতে হবে না। তুমি এই টাকা দিয়েই তুমি তোমার বাড়ির সরকারের হাত থেকে ছাড়াতে পারবে। কিন্তু কায়ার কিছুই ভালো লাগে না, কারণ টেট কায়াকে ছেড়ে চলে যাচ্ছে। কি করেই বা ভালো লাগবে? টেট কায়ার চোখে জল মুছিয়ে বলে, কায়া, আমি ফিরে এসে ওই সমুদ্রের ধারে তোমার সাথে বসে আতশবাজি ফাটানো দেখবো। টেট কায়াকে শেষ বিদায় জানিয়ে চলে যায়। কায়া দিন গুনতে থাকে এবং টেট ফেরার দিন কায়ার সুন্দর জামা পরে সমুদ্রের ধারে চলে আসে। দিন কেটে রাত হয়ে যায়। টেট আর ফিরে আসে না। কায়া বুঝে যায় টেট আর কোনোদিনও ফিরে আসবে না। কায়া প্রচন্ড ভেঙে পড়ে কান্নায়। কায়া সব আঁকা নিজে হাতে জ্বালিয়ে দেয়। কিন্তু কায়া অনুভব করে যতবারই কায়া ভেঙে পড়েছে এই প্রকৃতি কায়াকে আগলে রেখেছিল। তাই এখনো কায়া জখমটাকে ধীরে ধীরে এই প্রকৃতি সারিয়ে দিচ্ছে। কি অদ্ভুত ব্যাপার না? কাহিনী এখন বর্তমানে আসে। কোর্টে ইন্সপেক্টর শেরিফ বলে, টাওয়ারের পাশে আমরা কোথাও চিজ ছাড়া অন্য কোনো মানুষের হাতের ছাপ পাইনি। আমার মনে হচ্ছে খুনি খুবই চালাকি করে প্রমাণ মুছে দিয়েছে, আর এই কাজটা ওই জঙ্গলি মার্সকাল ছাড়া আর কেউ করতে পারে না। কিন্তু টম বলে, হাতের ছাপের উপর ভিত্তি করে কোনো খুনের বিচার করা যায় না। আচ্ছা, কিছুদিন আগে আপনি তো সরকারকে একটা চিঠি দিয়ে বলেছিলেন যে ওই টাওয়ারটা নাকি বিপজ্জনক। ইন্সপেক্টর শেরিফ বলে, হ্যাঁ, এটা ঠিক। আমি বলেছিলাম টাওয়ারটি শুধু ক্ষতিগ্রস্তই নয়, এতে কোনো মানুষের মৃত্যুও হতে পারে। এবার কাহিনী আবার অতীতে ফিরে যায়। সরকার কায়ার বাড়িটা দখল করে নিতে চাইছে। তাই কায়ার রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল থেকে জানতে পারে কায়ার বাড়িটি কায়ার দাদু মারা যাওয়ার পর $800 মতো ট্যাক্স বাকি আছে। যদি
এই $800 ট্যাক্স কায়া সরকারকে দিতে পারে তাহলেই কায়া নিজের বাড়ির মালিকানা পুরোপুরি পেয়ে যাবে। কায়া 5 বছর পর সেই পাবলিশারের চিঠিটি বার করে। কায়া ভাবে এখান থেকে ইনকাম হলে আমি সরকারকে ট্যাক্স দিয়ে আমি আমার বাড়িটা পাবো। তাই কায়া আবার আঁকা শুরু করে। কিছু আঁকা ছবি সমেত পাবলিশারকে চিঠির মাধ্যমে কায়া পাঠায়। একদিন চেস নামের একজন ছেলের সাথে কায়ার আলাপ হয়। চেস কায়াকে পিকনিক করতে ডাকে। কায়া সমুদ্রের পাড়ে যায়, কিন্তু চেস কায়ার অনুমতি ছাড়া কায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টা করে। কায়া প্রচন্ড বিরক্ত হয়ে যায়। এদিকে হিতে বিপরীত দেখে চেস কায়াকে সেই টাওয়ারে ঘুরতে নিয়ে যায়। টাওয়ার থেকে পুরো জলাভূমিটা কায়ার দারুণ লাগছিল। চেস কায়াকে বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কায়া কেন জানি না চেসকে টেটের জায়গাটা দিতে পারে না। কাহিনী বর্তমানে আসে। কোর্টে ডক্টর কন এসে বলে চেসের লাশ থেকে যে লাল উলের সুতোটা পাওয়া গেছে সেটা মার্সকালের টুপি। এতে প্রমাণ হয় যে মার্সকালই চেসকে খুন করেছে। মানে এটা থেকেই বোঝা যাচ্ছে কায়াকে শেষ করার জন্য এখানকার মানুষরা উঠে পড়ে লেগেছে। এবার টম ডক্টর কনকে বলে আমরা তো সবাই জানি যে কায়া অর্থাৎ ক্যাথরিনের সাথে চেসের একটা সম্পর্ক ছিল। তো ডক্টর কন, ক্যাথরিন যদি চেসের সাথে সময় কাটায় তাহলে ক্যাথরিনের টুপির উলের সুতো কি চেসের গায়ে লাগতে পারে না? ডক্টর কন বলে হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার, লাগতে তো পারে। টম তখন বলে এটা থেকে প্রমাণ হয় না যে ক্যাথরিন চেসকে খুন করতে পারে। এবার কাহিনী অতীতে ফিরে আসে। কায়ের কাছে পাবলিশারের চিঠি আসে। পাবলিশার কায়ের আঁকাগুলি বইতে ছাপিয়েছে। কায়া তো দারুণ খুশি হয়। রাতে চেস কায়াকে বলে কায়া আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমার একটা দরকারি কাছে আমি কিছুদিনের জন্য এসভিলে যাবো। আমি চাই তুমি আমার সাথে চলো। কায়া চেসকে বিশ্বাস করে রাজি হয়ে যায়। এসভিলের হোটেলে গিয়ে চেস কায়ের অনিচ্ছা সত্ত্বেও কায়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। কায়া নিজের হাতে বানানো একটা ঝিনুকের চেন চেসকে পরিয়ে দেয়, কারণ কায়া এই একা পৃথিবীতে চেসকে ধরেই বাঁচতে চাইছিল। কাহিনী এবার বর্তমানে আসে। চেসের মা জাজকে বলে চেস গলায় যে ঝিনুকের চেনটা পরে থাকতো চেসের মৃত্যুর পর চেসের গলায় আমি চেনটা দেখতে পাইনি। ওই চেনটা ওই মার্সকালই দিয়েছিল। চেস আমাকে বলেছিল যে ওই জঙ্গলি মেয়েটার সাথে চেসের আর কোনো সম্পর্ক ছিল না। তাই আমি জোর গলায় বলতে পারি যে এই জঙ্গলি মেয়েটাই প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেকে মেরে ফেলেছে। টম এবার চেসের মাকে বলে ম্যাডাম আপনি কি জানেন পুলিশ ক্যাথরিনের ঘরে তদন্ত করে ওই ঝিনুকের চেনটা পায়নি। প্রমাণ ছাড়া তো আপনি কাউকে দোষ দিতে পারেন না, তাই না? কাহিনী এবার অতীতে ফিরে আসে। মানে কাহিনী বর্তমান এবং অতীত করেই চলছে। একদিন টিট ফিরে এসে দেখে যে কায়া চেসের সাথে গল্পে মশগুল। একদিন টেট শুনতে পায় চেস তার বন্ধুকে বলছে কায়ার মতো জঙ্গলি বিড়ালের সাথে আমার মজা করে দারুণ লেগেছে। এই কথা শুনে টেট প্রচন্ড রেগে গিয়ে টেট চেসের সাথে তর্কাতর্কি করে ঝামেলা করে বসে। রাতে টেট কায়ার কাছে যায়। টেটকে দেখা মাত্র কায়া প্রচন্ড রেগে যায় এবং চিৎকার করে বলে তুমি কেন এখানে এসেছো? চলে যাও। এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। টেট কায়াকে বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। স্কলারশিপ এবং কলেজের পেছনে ছুটে আমি বুঝতে পারিনি যে তুমি ছাড়া আমার পুরো পৃথিবীটাই শূন্য। তাই আমি সারা জীবনের মতো তোমার কাছে চলে এসেছি। আমি এখানে একটা ল্যাবরেটরিতে কাজ পেয়েছি। আর একটা কথা, চেস কিন্তু তোমাকে ব্যবহার করছে, তুমি সাবধান হও। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। কায়ার মনে একটু সন্দেহ হতে থাকে। একদিন কায়া দোকান থেকে ফেরার সময় চেসকে দেখে চেস নিজের হবু বউয়ের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। এটা দেখা মাত্র কায়া বাড়ি এসে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। আগে টেট আর এখন চেসও কায়াকে ঠকালো। কায়া আর কাউকে বিশ্বাস করতে পারে না। অনেক কষ্টে কায়া নিজেকে ধীরে ধীরে সামলায়। এক সময় কায়াকে পাবলিশার আঁকার ছবি ছাপানোর জন্য টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে কায়া নিজের বাড়ির ট্যাক্স চুকিয়ে দেয়। কিছুদিন ভালোই কাটতে থাকে। এখন জাম্পিনের দোকানেও কায়ার বই বিক্রি হয়। একদিন জোডি কায়ের সাথে দেখা করে। জোডি এখন আর্মি অফিসার। জোডি কায়াকে বলে মা ক্যান্সারে মারা গেছে। একদিন সমুদ্রের ধারে কায়া বসে আঁকছিল। ঠিক সেই সময় চেস কায়ার কাছে আসে এবং এসে বলে আমি এই বিয়েটা করতে চাইনি, বাড়ির চাপে আমি রাজি হয়েছি। আমি কিন্তু তোমাকেই ভালোবাসি। কিন্তু কায়া প্রচন্ড রেগে গিয়ে চেসকে বলে আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, তুমি আমাকে একা থাকতে দাও। চেস নিজের অধিকার কিছুতেই ছাড়তে চায় না। চেস এমন ধরনের বদমাইশ ছেলে ছিল, কায়াকে ধরে মারে এবং ধর্ষণ করার চেষ্টা করে। কায়া নিজেকে বাঁচাতে চেসের মাথায় পাথর মেরে চেসকে বলে আমাকে যদি আর কোনোদিনও বিরক্ত করিস তোকে জানে মেরে দেবো। এই বলে কায়া পালিয়ে যায়। কাহিনী এবার বর্তমানে আসে। কোর্টে একজন সাক্ষী বলে আমি ওই মার্সকালকে চেসের উপর চড়াও হয়ে জানের হুমকি দিতে শুনেছিলাম। মানে এই মেয়েটিকে যে নির্যাতন করছে এটি এই লোকটার চোখে পড়েনি, আর মেয়েটি যে জানের হুমকি দিয়েছে সেটাই সে শুনতে পেয়েছে। এটা একদম ফালতু লোক। যাই হোক, কাহিনী এবার অতীতে ফিরে আসে। কায়া চেসের ভয়ে বাড়ি ছেড়ে বোটে থাকতে শুরু করে। কায়া এবার বুঝতে পারে যে কায়ের মা কায়ের বাবার থেকে বাঁচতে কেন পালিয়ে গেছিল। এই জলাভূমিতে একা থাকার থেকে ভয় পেয়ে বেঁচে থাকাটা যেন বেশি ভয়ঙ্কর।
টেড কায়ার মুখে দাগ দেখে টেডের চেসের উপর প্রচন্ড রাগ হতে থাকে। কায়া টেডকে বলে, জানো পরের সপ্তাহে নতুন বই পাবলিশ করার জন্য গ্রিন হুইল শহরে আমার পাবলিশারদের সাথে একটা মিটিং ছিল, কিন্তু এমন অবস্থায় আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। টেড কায়াকে সাহস দিয়ে বলে, তুমি যাও, আমি জানি তুমি এই কাজটা করতে পারবে। কাহিনী এবার বর্তমানে আসে। একজন সাক্ষী হিসেবে একজন মহিলা বলে, আমি সকাল 9টায় মার্সকালকে সুন্দরভাবে সেজে গুজে বার্কলে যাওয়ার বাস ধরতে দেখেছি। বিরোধী উকিল মহিলাটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাত 1টায় কি আপনাদের বাস স্ট্যান্ডের বাস চলে? মহিলাটি বলে, না চলে না। এবার সাক্ষী হিসেবে পাবলিশারদের ম্যানেজার ডক্টর ফোস্টার আসে। ডক্টর ফোস্টারকে টম জিজ্ঞাসা করে, প্রথম দেখায় আপনার মিস ক্যাথরিনকে কেমন লেগেছিল? ডক্টর ফোস্টার বলে, ক্যাথরিন শান্ত এবং আঁকায় অদ্ভুত প্রতিভাবতী এবং আবহাওয়া এবং জীবের সম্পর্কে দারুণ জ্ঞান সম্পন্ন। ক্যাথরিন তো নিজের দুনিয়া থাকতেই ভালোবাসে, এটাই আমার মনে হয়েছিল। বিরোধী উকিল ডক্টর ফোস্টারকে জিজ্ঞাসা করে, মিস ক্যাথরিন যে মাউন্টেন হোটেলে ছিল সেখান থেকে বাস স্ট্যান্ডটা কি খুব কাছে? ফোস্টার বলে, হ্যাঁ কাছে। বিরোধী উকিল তখন বলতে থাকে, ক্যাথরিন গ্রিন হুইল থেকে রাত 1টায় বাস ধরে এসে চেসকে খুন করে ভোরের বাসে গ্রিন হুইলে ফিরে গেছিল। এটাই হলো আসল ব্যাপার। বিচারের শেষ দিনে টম জাজ এবং সবাইকে বলে, এই পরিবারহীন মেয়েটি জঙ্গলে একাই বড় হয়েছে। ক্যাথরিন সারা জীবন আমাদের সমাজের মানুষের কাছে অবহেলা সহ্য করে গেছে। জঙ্গলে থাকে বলে আমরা এবং আপনারা ক্যাথরিনকে মার্সকাল বা অন্যান্য অদ্ভুত নামে ডেকেছেন। ক্যাথরিনকে অদ্ভুত ভেবেছিলেন, আপনারা ক্যাথরিনকে আপনাদের সমাজের বাইরে ঠেলে দিয়েছেন। আজ মেয়েটি অসহায় বলে আপনারা তাকে খুনিও বানাতে চাইছেন। এটা কি আমাদের শিক্ষিত সমাজ? রাত 1টার সময় গ্রিন হুইল থেকে বাসে করে ফিরে চেসকে খুন করে এবং দুটোতে গ্রিন হুইলে ফিরে যাওয়াটা একদমই অসম্ভব, আর এর কোনো প্রমাণও তো নেই। তাই আপনারা কেন মেয়েটিকে খুনি প্রমাণ করার চেষ্টা করছেন? মেয়েটি কি একা বলে? জজ সাহেব, আমি আশা করব আপনি ক্যাথরিনের ব্যাপারে ঠিক সিদ্ধান্তই নেবেন। অনেক ভাবনা চিন্তা করে কিছুক্ষণ পর জাজ রায় দেয় যে চেসের মৃত্যুর জন্য ক্যাথরিন দোষী নয় এবং চেসের মৃত্যু একটি দুর্ঘটনাই ছিল। এটা শুনে ক্যাথরিনের হাত পা কাঁপতে থাকে। ক্যাথরিন যে ছাড়া পাবে ক্যাথরিন ভাবনা চিন্তাও করতে পারেনি। ক্যাথরিন প্রচন্ড খুশি হয়। বাড়ি যাওয়ার আগে ক্যাথরিন উকিলরূপী ভগবান টমের দিকে এক ঝলক তাকিয়ে হাসে এবং টম সম্মতি জানায়। টেড কায়াকে এসে জড়িয়ে ধরে এবং দুজন দুজনের ভালোবাসা প্রকাশ করে এবং বাকি থাকা যোগাসনের কাজগুলিও শেষ করে নেয়। টেড কায়া অর্থাৎ ক্যাথরিনের সাথে সারা জীবন কাটিয়ে ফেলে। একসময় দুজনে বৃদ্ধ হয়ে যায়। একদিন বৃদ্ধ ক্যাথরিন দেখে তার মা এসে তাকে ডাকছে। ক্যাথরিন অঝরে কান্না করতে থাকে আর ক্যাথরিন হার্ট অ্যাটাকে মারা যায়। আর টেড এসে ক্যাথরিনকে দেখে কান্না করতে থাকে। এবার মুভির আসল টুইস্টিং সামনে আসে। ক্যাথরিন একটা ডায়েরিতে বিশেষ কিছু মুহূর্তের কিছু জিনিস এবং লিখে এবং এঁকেও রাখতো। একদিন রাতে টেড সেই ডায়েরিটির পাতা উল্টাতে গিয়ে দেখে চেসের একটি ছবি আঁকা এবং সেই ঝিনুকের চেনটাও সেখানে লাগানো আছে। মানে এটা থেকে পরিষ্কার হয় যে চেসকে ক্যাথরিনই মেরেছিল। টেড সেই ঝিনুকের চেনটা সমুদ্রে ভাসিয়ে দেয় এবং রহস্যের জিনিস রহস্যেই হারিয়ে যায়। এবার আসল ব্যাপারটা হলো, জঙ্গলে বাঘ যেরকম হরিণকে শিকার করে নিজেকে বাঁচিয়ে রাখে, এটা যেমন কোনো খুন নয়, এর কোনো বিচারও হয় না, সেরকম ক্যাথরিনও চেসের মতোই নির্যাতনকারী ছেলের থেকে নিজের প্রাণটা বাঁচাতে চেসকে মেরে দিয়েছিল। জঙ্গলে বসবাসকারী ক্যাথরিনের কাছে এটাও কোনো খুন ছিল না। তাই ক্যাথরিন সেদিন টমকে একটা কথাই বলেছিল যে সে কোনো দোষ করেনি, তাই সে কোনো সাজা খাটতে প্রস্তুত নয়। মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আগ্রহ আরো বাড়িয়ে দেয়, তো একটা কমেন্ট তো করতেই হবে তোমাদের। আচ্ছা, এই ধরনের বা অন্য স্বাদের মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সিনেরিও পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা, বাই।